সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি সেটি হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং ও বিমা। আমরা চ্যাপ্টার নাম্বার সেকেন্ড পেপারের আজকে আমরা ফার্স্ট ফিনান্স ব্যাংকিং পার্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা সকলে জানো যে ইতিমধ্যে হচ্ছে যে আমরা অনেকগুলো ক্লাস করেছি ফার্স্ট পেপারের উপর। ফার্স্ট পেপারে আমরা ইতিমধ্যে অনেকগুলো চ্যাপ্টার করেছি, কিন্তু সেকেন্ড পেপারটা আমাদের একটু কম করা হয়েছে, যেহেতু এটি থিওরিটিক্যাল সাবজেক্ট। তোমরা এগুলো বাসায় নিজেরা পড়লে বুঝবে, যার জন্য হচ্ছে যে আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো এই সেকেন্ড পার্ট থেকে তেমন ক্লাসটি নেই। তো আজকে হচ্ছে যে আমরা সেকেন্ড পার্ট শুরু করব। সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারগুলো আমাদের আছে সেই চ্যাপ্টারগুলো ব্যাংকিং সেক্টরটাতে হচ্ছে যে আমাদের থার্ড নাম্বার চ্যাপ্টারটা আছে, ফোর্থ আছে, ফার্স্ট নাম্বার চ্যাপ্টারটা আছে। এখন এর মধ্যে হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে কার্যক্রমগুলো চলতেছে, তোমরা ইতিমধ্যে আমাদের ফিফথ অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আমাদের পাবলিশড হয়েছে। ফোর্থ অ্যাসাইনমেন্ট তোমরা অনেকে হচ্ছে যে থার্ড অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছো, কিন্তু ফোর্থটা জমা দেওয়া নাই। তোমরা ফোর্থ অ্যাসাইনমেন্টটাও জমা দিবে, এবং যারা হচ্ছে যে কমপ্লিট করে না তারা দ্রুত হচ্ছে যে কমপ্লিট করে নিবে, এবং কমপ্লিট করে তোমরা কলেজে এসে জমা দিবা। কিন্তু অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে সমস্যাগুলো তোমরা করছো সেটি হচ্ছে যে আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করতে যাই তখন আমাদেরকে হিমশিম খেতে হয়। যেমন হচ্ছে যে তোমরা অনেকেই ভুলগুলো করে থাকো, যে সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের নির্দেশিকার মধ্যে যে সিঙ্গেল পেজে লিখতে হবে, তোমরা অনেকেই হচ্ছে যে ডাবল পেজে লিখো, অর্থাৎ উভয় পিঠে লেখো, কিন্তু উভয় পিঠে লেখা যাবে না, সিঙ্গেল পিঠে লিখতে হবে তোমাদেরকে। আর হচ্ছে যে তোমার যে পয়েন্ট আউটের মধ্যে তোমাদের কি হয়, তোমাদের ম্যাক্সিমামের এই ভুলগুলো থাকে। আচ্ছা, তুমি যে একটা পয়েন্টের আলোকে কিছু লিখতেছো, এই পয়েন্টটার নিচে এটা পয়েন্টটা বোঝা যায় না। পয়েন্টটা যখন তুমি লিখবা তার উপরে নিশ্চয়ই একটা লাইন ছিল, ওই লাইনটা থেকে তুমি একই স্পেস গ্যাপ দিতে হবে। অর্থাৎ আগের পয়েন্টটা শেষ করার যে লাইন নিয়ে শেষ হয়েছে ওই লাইন থেকে আরও একটা লাইন তোমাকে স্পেস দিয়ে নিচে পরে তুমি আরেকটা পয়েন্ট লিখবা। এতে করে কি হলো, তোমার যে একটা পয়েন্ট এখানে আছে এটা আমি দেখতে আমার জন্য সুবিধা হয়, এবং আমি খুব সহজে চোখের পলকে আমি দেখতে পারি। কিন্তু তোমরা যদি এই স্পেসটা গ্যাপ না দাও, তাতে হলো কি, আমরা এটা ফাইন্ড আউট করতে আমাদের জন্য কঠিন। এবং অনেকে হচ্ছে যে পয়েন্ট যখন লিখো তার পয়েন্টের পূর্বে হচ্ছে যে তোমরা কোন স্টার মার্ক বা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমরা সাজানোর কথা সেভাবে সাজাও না, এবং নিচে কোনো আন্ডারলাইন থাকে না, এবং হচ্ছে পয়েন্ট আমাকে বুঝতে ইনভাইটেড কমা থাকে না শেষে গিয়ে। এতে করে কি হলো, আমরা এটা হচ্ছে যে এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে আমাদের জন্য কষ্ট হয়। আমরা অনেক বেশি মনোযোগ দিতে হয় ওই জায়গাটার মধ্যে, কোথাও একটা যাতে আমাদের মিস না হয়। এই জন্য আমাদেরকে বেশি পরিমাণে এই জায়গাগুলো তোমরা খেয়াল করবা। এতে করে তোমরা কি হলো, তোমরা এই অ্যাসাইনমেন্টে বেশি মার্ক ক্যারি করতে পারবা। আর ম্যাক্সিমামের যে প্রবলেমগুলো তোমরা কাটাছেঁড়া করো, কিন্তু কাটাছেঁড়া করা যাবে না। তোমরা বাসায় বসে বসে এগুলো লিখছো, এগুলো খুবই বি কেয়ারফুল। আর হচ্ছে যে একটা জিনিস খুবই কমন, যেটা হচ্ছে যে কি তোমরা সবাই ও এক নাম্বারে যে কোশ্চেন লিখেছে তুমি এক নাম্বারে সেই কোশ্চেন লিখো, ও যা লিখেছে তুমি ঠিক তাই লিখেছো, ও একটা ভুল করছে তুমি ওটা থেকে পুরোপুরিভাবে কপি করছো। এই যে কপি পেস্টের যে বিষয়টা,
এগুলো আমরা যখন খাতা দেখতে যাই, আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করি, আমরা খুবই বিব্রত হই। বেসিক্যালি হচ্ছে আমরা মার্ক দেওয়াটা আমাদের জন্য সো টাফ হয়ে যায়, কারণ তখন আমাদেরকে অ্যাভারেজ মার্কের একটা চিন্তা করতে হয়। কারণ তুমি যেটা লিখছো এটা তুমি তুমি নিজেই লিখো না, তুমি অন্য থেকে একটা ইন্টারনেট থেকে একটা কপি পেস্ট করছো। এখন তোমার মেধার মূল্যায়নটা করা আমাদের জন্য সো ডিফিকাল্ট। এই জন্য হচ্ছে যে তোমরা যে কাজগুলো করবা অন্যটাকে ফলো করতে গিয়ে নিজের মেধাটাকে জলাঞ্জলি দিবা না। নিজে একটু পড়াশোনা করবা, বই ঘাটাঘাটি করবা, ওখান থেকে বই থেকে বেসিক যে কথাটা ওটা নিয়ে তুমি নিজের বাসায় একটু সুন্দর করে গুছিয়ে লিখবা। আমরা দেখি কি একজন যা লিখছে বাকিজন সবাই তা লিখছে, এবং A to Z খাতার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সেম সেম জিনিস, সেম কথা, একেবারে ও একটা জিনিস বানান ভুল লিখছে, সবারই বানানটা ভুল। এটা করবা না। আমি আজকেও সেকেন্ড ইয়ারের যারা পরীক্ষার্থী তাদের আমি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে গিয়ে এই পর্যন্ত আমি 50টির বেশি অ্যাসাইনমেন্ট দেখলাম। আমি দেখলাম যে সবাই কমন একটা গ্রুপ শব্দটা বানান, এই গ্রুপ শব্দটা বানান একজনে প্রথম আমার নজরে আসছে, সে ভুল লিখছে, বাকি সবাই দেখি গ্রুপ বানানটা ভুল লিখছে। তাহলে দেখো মানে কোন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছে গেছি। আমাদের মেধার সৃজনশীলতা তো নেই, এবং আমাদের থিঙ্কিং ক্যাপাসিটির টোটালি আমরা নষ্ট করেছি। কিন্তু এই অ্যাসাইনমেন্ট অফসেট পেপারে আমরা লিখতেছি, টাকা খরচ করতেছি শুধু একটা রেজাল্টের জন্য। আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু কি 0। এখন আমাদের মার্ক পেতে হলে আমাদেরকে মার্কেও অ্যাভারেজের হিসাবে আমাদেরকে দিতে হয়, কারণ আমরা দেখি যে সবাই সেম লিখছে। এখন সবাই যখন সেম লিখে তখন আমরা কিভাবে মূল্যায়ন করবো? তখন আমরা দেখি যে এই জায়গাগুলোতে অনেক বেশি বেশি সমস্যা আছে এবং কমন সমস্যা সবার। তখন আমরা দেখি যে কার হাতের লেখা কাটা ছেঁড়া বেশি, কার হাতের লেখা ভুল বেশি, কার হাতের লেখা কার সাজানোটা সুন্দর ছিল, কেউ অগুছানো বেশি। এই জিনিসগুলো আমাদের তখন নজরে আসে। তখন হলো কি সবাই যে সুন্দর হাতের লেখা দিয়ে বেশি মার্ক পাবে তা কিন্তু না। আমরা কিন্তু ভিতরের কে কি লিখলো, কার কতটুকু ইনফরমেশন আছে, কার কতটুকু তথ্যবহুল, এগুলো আমরা দেখি। একটা এক্সাম্পল আছে কিনা, একজন একটা এক্সাম্পল দিচ্ছে, তার এক্সাম্পলের ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা। যেমন আমি যখন সরকারি ব্যাংকের এক্সাম্পল দিতে, আমি সোনালী ব্যাংকের কথা বলি। কেন আমি সোনালী ব্যাংকের? আমার সোনালী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক নাই। একজন সোনালী ব্যাংক দিচ্ছে, সবাইকে সোনালী ব্যাংক দিতে হবে না। আমি যদি ফরেন ব্যাংকের কথা বলা, যে বিদেশি কোন ব্যাংকের কথা, শুধু কি আমি শুধু শুধু আমি সিটি ব্যাংকের কথা বলবো যে এটাই শুধু বিদেশি ব্যাংক, আর কোনো ব্যাংক নেই? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথা তো আমি বলতে পারি। আমরা সেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথা লিখতেছি না, আমরা সবাই হচ্ছে যে সিটি ব্যাংকের কথা লিখতেছি। অর্থাৎ হচ্ছে ও যেটা লিখছে একটা প্রাইভেট ব্যাংকের কথাও যদি বলা হয়, একটা প্রাইভেট ব্যাংকিং দেশে একটাই, ও একটা দিছে, আমি আর একটা দিই, কিন্তু আমি ওটা যে কপি করছি, ও যা লিখছে তাই মনে হচ্ছে যে ও যেটা লিখছে এটাই অ্যান্সার, এর ব্যতিক্রম কোনো অ্যান্সার হবে না। এই বিষয়গুলো বি কেয়ারফুল। এরপর হচ্ছে যে যে কমন কাজ, যে ব্যাংকের কাজ কি? আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা। এখন এর বেশি কি আর কোনো কাজ নাই ব্যাংকের? প্রত্যেকে দেখি যে মানে এই কথাটাই হচ্ছে যে সবাই লেখে কমন। তাহলে ব্যাংকের কি আর অ্যাক্টিভিটিস নাই? নিশ্চয় আছে। ওই জায়গাটাকে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এই জায়গাটা আমি কমন, তোমরা সবাই হচ্ছে যে অনলাইন দেখে দেখে কপি পেস্ট করো, কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা অনলাইন দেখি না। আমরা হচ্ছে যে অনলাইনে যে সলিউশনগুলো আছে আমরা ওগুলোও দেখি আমরা দেখি যে যথেষ্ট পরিমাণে কাজ করা তোমাদের জায়গা আছে, কিন্তু তোমরা অলস, এতটাই অলস যে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কারণে যেটা হচ্ছে যে আমাদের জন্য অনেক বেশি সমস্যা হবে। আমরা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে আমাদের সমস্যা হচ্ছে, এবং তোমরা আলটিমেটলি তোমরা মার্ক কম পাবা, এবং তোমার ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না। এবং হচ্ছে যে এই পরিস্থিতিতে বাসায় বসে বসে যদি ভালো রেজাল্ট না করো, ভবিষ্যতে তোমাদের মূল্যায়ন করাটাও বিভিন্ন জায়গাতে অনেক বেশি ডিফিকাল্ট হবে, এবং তোমরা অনেক বেশি
দুর্ভোগের মধ্যে বা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদেরকে অতিবাহিত করতে হবে। এটা করবা না, বরঞ্চ হচ্ছে যে টপিক ওয়াইজটা দেওয়া আছে ওই টপিকটার উপর একটু স্টাডি করতে হবে। বই খুলে ওখানে কি কথা উল্লেখ করা আছে, শুধু কি একটা এক্সাম্পলের কথা উল্লেখ আছে, শুধু কি প্রাইভেট ব্যাংক বলতে শুধু একটা ব্যাংকের কথা বলা আছে, অন্য প্রাইভেট ব্যাংকের কথা বলা আছে, রাষ্ট্রায়ত্ত অনেকগুলো ব্যাংকের কথা, কোন কোন ব্যাংকগুলোর কথা বলা আছে সেগুলো আমাদেরকে একটু শিখতে হবে। তারপরে হচ্ছে যে আমরা এই জায়গাগুলো আমাদের খুবই বি কেয়ারফুল। আর হচ্ছে যে অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে যে প্রশ্নটা আসে আমাদের, যে টপিকটার উপর আমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, আমরা কি করি যে ওই অ্যাসাইনমেন্ট শব্দটা এটার মধ্যে লিখি প্রথম পৃষ্ঠাটার মধ্যে। কেন তুমি অ্যাসাইনমেন্টের এই প্রথম পেজটার মধ্যে তুমি অ্যাসাইনমেন্ট শব্দটা লিখো, এবং হচ্ছে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা কেন লেখো তুমি? অ্যাসাইনমেন্টের শিরোনামটা তো তোমার লেখার দরকার নেই এখানে, জাস্ট তুমি শুরুতে শুরু করবা, এবং হচ্ছে একটা প্রশ্ন যখন তোমরা শেষ করবা, একটা এই শেষটা হচ্ছে যে ভালো হয় না কারোই, হঠাৎ করে তোমরা শেষ করে দাও, মানে হঠাৎ ধর্মার কাটকাট এরকম একটা অবস্থা। এটা করা যাবে না। এটা করতে হলে আমাদেরকে কিন্তু একটা প্রশ্নের সমাপনীটা আমাদেরকে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। অর্থাৎ আলটিমেটলি এইটা দ্বারা তুমি কি বুঝছো এবং কি বোঝাতে চেয়েছো, এই একটা সমাপনী, অর্থাৎ উপসংহার যেটা আমরা বলি, সমাপিকা বলতে আমরা যেটা বলি, সমাপ্ত বাণী বলতে আমরা যেটা বুঝি, ওই জিনিসগুলোকে একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তখনই তোমাকে আমি মার্ক দিতে আমি অনেক বেশি আগ্রহী হবো। আদারওয়াইজ তুমি তো মার্ক পাবা না, তুমি তো কম মার্ক পাবা, তুমি তো রেজাল্ট ভালো করবা না, কিন্তু তুমি তো বাসায় বসে পরীক্ষা দিছো, দেখে দেখে লিখছো, কিন্তু তাতেও তো তুমি হচ্ছে যে ভালো মার্ক পাচ্ছ। 20 নাম্বারে তুমি 10 পাচ্ছ, 11 পাচ্ছ, বাসায় বসে পরীক্ষা দিই। কারণ কি, তোমার ওই অ্যাসাইনমেন্টের তো কারুকাজ নাই। তোমার যে জ্ঞানের যে প্রসারতা, এটা তো আমরা লেখাটা দেখলে আমরা বুঝি যে তুমি কতটুকু স্টাডি করছো, দিয়ে আলটিমেটলি তুমি তো স্টাডি করো নাই। যেমন আমরা অনেকগুলো যে ব্যাংকিং টার্মের মধ্যে হচ্ছে যে আমরা অনেকগুলো টার্ম পাবো, তার মধ্যে হচ্ছে যে আমরা যদি দেখি অনেকগুলো বিষয়, বিনিয়োগ ব্যাংক কি, এটা 90%-এর উপর তোমরা বিনিয়োগ ব্যাংকটা কি এটা বোঝো না। এখন দেখো, বিনিয়োগ ব্যাংক হচ্ছে কি, এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংক নয়। বিনিয়োগ ব্যাংকই অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। বিনিয়োগ ব্যাংকটা হচ্ছে এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। এখন ব্যাংক হচ্ছে কি আর্থিক প্রতিষ্ঠান, এটা বাণিজ্যিক ব্যাংক না। আমি বলছি কি, বিনিয়োগ ব্যাংকটি কি, এটা বাণিজ্যিক ব্যাংক নয়, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। এখন বিনিয়োগ ব্যাংকের কাজ কি, কোম্পানির নিকট হতে লগ্নিপত্র ক্রয় করে তা পুনরায় বিনিয়োগকারীর নিকট অধিমূল্যে বিক্রি করে, অর্থাৎ অবলেখক হিসেবে কাজ করে। এখন বিনিয়োগ ব্যাংক কি, একটা অবলেখক, একটা বায়া হিসেবে কাজ করে। এখন কোম্পানি, এখন ট্রেনটা কেমন হবে দেখে, কোম্পানি এবং বিনিয়োগ ব্যাংক, কোম্পানির পরে কি হবে বিনিয়োগ ব্যাংক, তারপর হচ্ছে কি জনগণ বা বিনিয়োগকারী, এই তিনটা গোষ্ঠীর মধ্যে কাজ হবে। একটা হচ্ছে যে কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, জনগণ অথবা বিনিয়োগকারী, অর্থাৎ যারা আমরা ইনভেস্ট করি। তারপর হচ্ছে যে বাংলাদেশে একটা বিনিয়োগ ব্যাংকের যদি আমরা নাম বলতে বলি, বাংলাদেশে বিনিয়োগ ব্যাংক কোনটা আছে, আইসিবি। আইসিবিটা হচ্ছে একটা বিনিয়োগ ব্যাংক, অর্থাৎ বিনিয়োগ ব্যাংক বলতে আমরা একটা আর্থিক প্রতিষ্ঠানকে বুঝি। এখন সব আর্থিক প্রতিষ্ঠান যে বিনিয়োগ ব্যাংক তা কিন্তু নয়। তার মধ্যে আমরা কি, তোমরা গুগলে যদি সার্চ করো যে হোয়াট টাইপস অফ বিনিয়োগ ব্যাংক, মানে বা বিনিয়োগ ব্যাংক কোন কোন কি কি বিনিয়োগ ব্যাংক আছে বাংলাদেশে, এই লিস্টটা যদি তোমরা খেতে দেখবে, ওখানে এক নম্বর হচ্ছে কি আইসিবি হচ্ছে একটা কি বিনিয়োগ ব্যাংক। এখন মিক্সড ব্যাংক, দেখো মিক্সড ব্যাংক বলতে আমরা কি বুঝি, মিক্সড ব্যাংক হচ্ছে একটা আমানত প্লাস হচ্ছে যে বিনিয়োগ ব্যাংকের সমন্বয়ে গঠিত একটা মিশ্র ব্যাংক হলো আমানত। অর্থাৎ ব্যাংকের কাছে আমি যেটা আমানত রাখি, আমার আমানত এবং হচ্ছে যে বিনিয়োগ ব্যাংকের সমন্বয়ে গঠিত আমানত প্লাস হচ্ছে বিনিয়োগ ব্যাংক, দুটো মিলিয়ে যে কার্যক্রমটা পরিচালিত হবে সেটাকে আমরা কি বলছি, বিনিয়োগ মিক্সড ব্যাংক আমরা বলতেছি। তারপর হচ্ছে যে দেখো, আমরা প্রথমটা আমরা বলছি যে ওটা বিনিয়োগ ব্যাংক, ওটা আমরা কি বলছি, বিনিয়োগ ব্যাংক
তারপর হচ্ছে আমরা সেকেন্ডলি বলছি হচ্ছে মিক্সড ব্যাংক। এখন আমরা আসি বিনিময় ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক। এগুলো তোমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার 3 এবং 4 মধ্যে আছে এই প্রশ্নগুলো, এই টার্মগুলো। ওই টার্মগুলো চ্যাপ্টার 3 এর এই যে টার্মগুলো থেকে আমি আজকে যে কঠিন কঠিন জায়গাগুলো সেগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বিনিময় ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক, এটা হচ্ছে যে বৈদেশিক ব্যবসার অর্থসংস্থান এবং বৈদেশিক লেনদেন নিষ্পত্তি করে। তাহলে বিনিয়োগ ব্যাংকের কি কাজ? বিনিয়োগ ব্যাংক হচ্ছে যে একটা কাজ করে, সেটা হচ্ছে কি বৈদেশিক ব্যবসার অর্থসংস্থান করে, বৈদেশিক ব্যবসার অর্থসংস্থান এবং বৈদেশিক লেনদেনের নিষ্পত্তি করে এই কাজগুলো। তারপর হচ্ছে যে বাংলাদেশে আলাদাভাবে কোনো বিনিয়োগ ব্যাংক নেই, বিনিময় ব্যাংক নেই। আমরা কি পড়ছি? বিনিময় ব্যাংক, যেটি বাংলাদেশে কি এই বিনিময় ব্যাংক নেই। এখন বাংলাদেশে বিনিয়োগ ব্যাংকের কাজ করে কি? বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক শাখা। সাধারণত বাণিজ্যিক ব্যাংকের আমাদের ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ আছে। ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চগুলোই হচ্ছে যে বিনিয়োগ ব্যাংকের কাজ করে আমাদের দেশে। এই জিনিসটা খুবই খেয়াল করতে হবে। তোমরা কোনো ব্যাংকের কিন্তু তোমরা বিনিয়োগ ব্রাঞ্চ নামে কোনো ব্রাঞ্চ পাবা না। ফরেন এক্সচেঞ্জ যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটার মধ্যে হচ্ছে যে আমাদের বিনিয়োগ ব্যাংকিংয়ের কার্যক্রমটা চলবে। এখন মার্চেন্ট ব্যাংকিং পরবর্তীতে আমরা যদি আসি, এটা কমন জিনিস। মার্চেন্ট ব্যাংক আমরা মার্চেন্ট পার্টি নামে আমরা জানি। বিজনেসম্যানদের কিছু বিজনেসম্যানদেরকে আমরা মার্চেন্ট পার্টি বলা হয়। এখন মার্চেন্ট ব্যাংক, ব্যাংকিংয়ের বা এখানে আমরা যদি ব্যাংকিং টার্মটাতে দেখি, মার্চেন্ট ব্যাংকিং, মার্চেন্ট ব্যাংক হলো বিনিময় ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকিং। বিনিময় ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং, বিনিময় এবং বিনিয়োগ ব্যাংকিং, দুইটা ব্যাংকিংয়ের সমন্বয় যেটা হবে তাকে আমরা বলছি যে মার্চেন্ট ব্যাংকিং। কথা বুঝে গেছে? এই মার্চেন্ট ব্যাংক বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র খোলা, বিলের স্বীকৃতি দান ও পরিশোধ করে এই কাজগুলো করবে। তাহলে মার্চেন্ট ব্যাংক কি কাজ করবে? বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়পত্র খোলা, বৈদেশিক বাণিজ্যের জন্য আমাকে একটা প্রত্যয়পত্র খুলতে হবে, তারপর হচ্ছে যে বিলের স্বীকৃতি অ্যাকসেপ্টেন্স দিবে এবং হচ্ছে যে পরিশোধ করবে। এটা আমাদের কি কি কাজ করবে? মার্চেন্ট ব্যাংক আমাদেরকে দীর্ঘমেয়াদী একটা ঋণ দিবে এবং যৌথ উদ্যোগে বিনিয়োগ এবং অবলেখকের কাজ করবে। যৌথ উদ্যোগে আমরা বিনিয়োগের যে কাজ সেটি করতে হবে এবং এই মার্চেন্ট ব্যাংকে একজন অবলেখক হিসেবেও কি কাজ করবে, একটা মাধ্যম হিসেবে কাজ করবে। তার মানে হলো যে এটা কি কাজ করে? একটা দীর্ঘমেয়াদী ঋণ দিবে কে? মার্চেন্ট ব্যাংক। এবং হচ্ছে যে আমাদের যৌথ উদ্যোগে যে বিনিয়োগ, এই বিনিয়োগ ও বিনিয়োগের কাজ করবে এবং অবলেখক হিসেবে সেই মার্চেন্ট ব্যাংকটি কাজ করবে। এখন দেখো ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক একটা জিনিস। আমি এই টপিকটা কেন পড়াচ্ছি, আমি আজকে যখন যারা পরীক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট দেখতে গিয়ে আমি দেখলাম যে সবাই একটা প্রশ্নের মধ্যে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক এই টপিকটা নিয়ে সবাই লিখেছে। এখন দেখি যে এই ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংকের মধ্যে উদাহরণস্বরূপ বলতে গিয়ে তারা লিখছে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, এটা লিখছে। তার মানে কি এছাড়া কি আর অন্য কোনো ব্যাংক এই সেক্টরে কাজ করে না? তার মানে সে কাজ করে না, তারা এটাই বুঝাইতে চেয়েছে, কিন্তু তারা জানে না, তারা পড়াশোনা করে নাই, অনলাইন থেকে কপি পেস্ট করছে। এখন ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংকের কি কাজ? দেশে ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নে আর্থিক সহায়তা এবং পরামর্শ দানের জন্য এই ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক ক্ষুদ্র কুটির শিল্পের জন্য প্রোফাইল তৈরি করবে, তারা মূল্যায়ন করবে এবং দীর্ঘ ও মধ্যমেয়াদী ঋণ দিবে। তারা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং এই কুটির শিল্পকে মূল্যায়ন করবে যে এই ঋণ পাওয়া যোগ্য কি যোগ্য না, এগুলো মূল্যায়ন করবে কি ওই ব্যাংক কাজ করবে। বাংলাদেশে বেসিক ব্যাংক এই ধরনের ব্যাংকের উদাহরণ। তাহলে বেসিক ব্যাংকে কি কাজ চলে? বেসিক ব্যাংকে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংকিং, এই ক্ষুদ্র কুটির শিল্পের যে উদ্যোগে যে জন্য গড়ে তোলা হয়েছে সেই কাজগুলো বেসিক ব্যাংক করে থাকে। তাহলে বেসিক ব্যাংক ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংকিং এর একটা কি উদাহরণ। আমরা বেসিক ব্যাংকের কথাটা উল্লেখ করতে পারি, কিন্তু আমরা এটা না করি, আমরা উদাহরণ দেখলাম কি
ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, মানে এটাই উদাহরণ দিয়ে দিলাম, তার মানে আর কিছু নাই। তাহলে এটা করা যাবে না, এটা তোমাদেরকে বি কেয়ারফুল এবং খুবই সচেতন হতে হবে, একটু স্টাডি করতে হবে, একটু পড়াশোনা না করলে কোনোভাবে সম্ভব না। এখন আসি আমরা ব্যাংকগুলোতে, বাণিজ্যিক ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে সোনালী ব্যাংকের কথা আমাদের সবার প্রথমে আসবে। সোনালী ব্যাংক সম্পর্কে আমরা আসলে কি জানি, কতটুকু জানি? এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা বাণিজ্যিক ব্যাংক। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটার হেড অফিসটি মতিঝিলের মধ্যে অবস্থিত। এটি কোম্পানিতে পরিণত হচ্ছে 2007 সালে 15 নভেম্বর মাসে, হচ্ছে যে এটি আমাদের কি কোম্পানিতে পরিণত হয়। এবং এই সোনালী ব্যাংকের বর্তমানে ব্রাঞ্চ আছে আমাদের 1214টি ব্রাঞ্চ, 1214টি ব্রাঞ্চ বাংলাদেশের সোনালী ব্যাংক অবস্থিত, এবং তাদের দুটা বিদেশি ব্রাঞ্চ আছে। দুটো বিদেশি ব্রাঞ্চ হচ্ছে যে কি আমাদের ইন্ডিয়াতে, একটা হচ্ছে কলকাতা এবং আরেকটা হচ্ছে যে শিলিগুড়িতে। তাদের দুইটা ব্রাঞ্চ, শিলিগুড়িতে একটা ব্রাঞ্চ এবং কলকাতায় একটি ব্রাঞ্চ সোনালী ব্যাংকের। এই হচ্ছে যে আমাদের সোনালী ব্যাংকের কাজ। সোনালী ব্যাংক সম্পর্কে আমাদের তথ্য, এই সোনালী ব্যাংকের বৈদেশিক দুইটা ব্রাঞ্চ আছে, এটি তোমাদের বইতে নেই। এগুলো হচ্ছে যে এই জিনিসগুলো শেখার জায়গা। তারপর হচ্ছে যে আমাদের সোনালী ব্যাংকের যে চেয়ারম্যান থাকবে তার মেয়াদকাল কত থাকবে? 3 বছর থাকবে। এটা পরিচালকের সংখ্যা থাকবে কত? 12 জন। তারপর হচ্ছে যে সোনালী ব্যাংক কিভাবে সে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, অর্থাৎ স্বাধীনতার পর হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান দি বাহওয়ালপুর লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর বাংলাদেশস্থ শাখা সম্পদ দায় নিয়ে সোনালী ব্যাংক গঠিত। অর্থাৎ ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, দি বাহওয়ালপুর লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এই কয়েকটা সমন্বয় মিলে হচ্ছে যে তাদের শাখা সম্পদ এবং তাদের সমস্ত দায় সোনালী ব্যাংক কিনে নেয়, এবং সোনালী ব্যাংক এগুলোর সমন্বয় কি সোনালী ব্যাংক গঠিত। তারপরে আমাদের জনতা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে হচ্ছে রূপালী। এই জিনিসগুলো আমাদেরকে খুবই, এগুলো তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। একটা বিশেষায়িত যদি ব্যাংকের কথা বলি আমাদেরকে, তাহলে বিশেষায়িত ব্যাংকে আমাদের দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে যে বাংলাদেশ কৃষি ব্যাংক, আরেকটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এখন এটি বিশেষায়িত ব্যাংক কেন? একটা বিশেষ একটা সেক্টরকে ডেভেলপ করার জন্য হচ্ছে যে এই ব্যাংকগুলো চালু করা হয়েছে। আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংক এটা শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক। এটা 1973 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ আদেশে বলে হচ্ছে যে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হন। এর বর্তমান মোট শাখা হচ্ছে যে 1034টি শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকে। এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দিকে যদি আমরা থাকি, এটি হচ্ছে যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। এই রংপুর রাজশাহী বিভাগে কৃষি ঋণ সরবরাহকে বৃহত্তম একটি আর্থিক প্রতিষ্ঠান। এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটি এটি বৃহত্তর রাজশাহী এবং রংপুর বিভাগে, এই দুই বিভাগে সাধারণত এটি কাজ করে, এই ব্যাংকটি কাজ করে। 1986 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রমটা 87 সালে শুরু করে। এটা মোট শাখা হচ্ছে 364টি শাখা ওই দুই বিভাগের মধ্যে। এবং হচ্ছে যে সদর দপ্তর হচ্ছে যে আমাদের বনলতা বাণিজ্যিক এলাকা, এটা রাজশাহী সদর দপ্তর কোথায়? এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরটা হচ্ছে আমাদের কি রাজশাহী। তাহলে এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমি মোটামুটি তোমাদেরকে কিছু তথ্য দিয়েছি। এবং এই তথ্য এবং বিভিন্ন ব্যাংক আছে, এই ব্যাংকগুলো সম্পর্কে তোমাদেরকে খুবই ভালো করে জানতে হবে একটু। তারপরে আমরা বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, যদি আমরা একটু কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে যদি আমরা বলতে যাই, বাণিজ্যিক ব্যাংকে মূলধন ও অর্থের মধ্যস্থ। এটা কি বাণিজ্যিক ব্যাংক হলো কি একটা মূলধন ও অর্থের মধ্যস্থ, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আধুনিক ব্যাংকের জননী বলা হয় হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকে, আধুনিক ব্যাংকের জননী বলা হয় বাণিজ্যিক ব্যাংকে। এই ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে স্বল্প সুদ বা লাভে অর্থ সংগ্রহ করে। এটা কি করে? স্বল্প সুদে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই সোনালী ব্যাংকটি, এটি অধিক লাভ এবং স্বল্প মেয়াদী ঋণ হিসেবে বিনিয়োগ করে। এটি সংগ্রহিত অর্থ অধিক লাভে এবং স্বল্প মেয়াদী ঋণ হিসেবে
এটা বিনিয়োগ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? একটি প্রশ্ন আসে, এই প্রশ্ন আসবে তোমাদের। এটার মূল কাজ হচ্ছে কি? মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের মূল এবং প্রধান আয়ের উৎস কি? প্রদত্ত ঋণের সুদ। প্রদত্ত যে ঋণ দিবে, ঋণের সুদ থেকে যে প্রফিটটা, যে সুদটা পাবে, এটাই হচ্ছে যে তাদের আয়ের উৎস, সবচেয়ে বড় উৎস হচ্ছে যেটি। তারপর হচ্ছে যে ব্যাংকের একক ব্যাংক, আমাদের ইউনিট ব্যাংকের কথা যদি আমরা বলি, ইউনিট ব্যাংকের আদি উৎস কথা আমাদের আমেরিকাতে। এই এই একক ব্যাংকের আরেকটা অপর নাম হচ্ছে যে ইউনিট ব্যাংক, অর্থাৎ ইউনিট ব্যাংক এটি। এবং শাখা ব্যাংকের আদি ভূমি হচ্ছে যে ইংল্যান্ড এবং যুক্তরাজ্য, ইংল্যান্ড বা যুক্তরাজ্য যেটা বলে না। শাখা ব্যাংকিং, শাখা ব্যাংকের অপর নাম হচ্ছে যে ব্রিটিশ ব্যাংকিং বলা হয়। ব্রিটিশ ব্যাংকিং যেটা, এটা হচ্ছে শাখা ব্যাংকিং। আর ইউনিট ব্যাংকিং সেটা হচ্ছে যে একক ব্যাংকিং, এটা আমেরিকাতে। আর হচ্ছে যে শাখা ব্যাংকিং যেটা, এটা ব্রিটেন বা যুক্তরাজ্য, যেটাই বলে না কেন। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, এগুলো কম ধরনের ব্যাংক। বাংলাদেশের ব্যাংকগুলো সাধারণত কি আমাদের শাখা ব্যাংকিং অথবা ব্রিটিশ ব্যাংকিং থেকে, অর্থাৎ আমরা ব্রিটিশদের ব্যাংকিং সিস্টেমটাকে আমরা কি ফলো করছি। আমরা ব্রাঞ্চ ব্যাংকিংটাকে আমাদের দেশে আসলে সাধারণত আমরা পরিচালনা করে থাকি। এটা আমাদের কথা থেকে আসছে, এটি যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে আসছে, ইংল্যান্ড থেকে আমাদের আসছে। বাংলাদেশে কয়টি ইসলামিক ব্যাংক আছে? বাংলাদেশে 8টি, এখন মনে হয় এখন 10টি, সম্ভবত 10টি ব্যাংক ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু করছে, বা 10টির অধিক। অনেক আপডেট হলো যে এটা আপডেটটা দেখতে হবে। তারপর হচ্ছে যে এই যে বিনিয়োগ ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং বা চেইন ব্যাংকিং, এর আদি ভূমি হচ্ছে আমেরিকা। তাহলে আমেরিকাতে কি কি? একক ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং বা গ্রুপ ব্যাংকিং ও চেইন ব্যাংকিং, এগুলো হচ্ছে কি আমেরিকাতে হয়েছে। আর আমাদের বিনিয়োগ ব্যাংক যেটা, বিনিয়োগ ব্যাংকের আদি ভূমি উৎপত্তি হচ্ছে এটা জার্মান থেকে। বিনিয়োগ ব্যাংকের উৎপত্তি হয়েছে আমাদের কথা থেকে, আমাদের জাপান থেকে আমাদের উৎপত্তি হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আমাদের সোনালী ব্যাংক। তারপরে আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যাংকের কথা আছে, চ্যাপ্টার 3-এ আমরা সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে যে এটি হচ্ছে একটি রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি আমাদের, যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের, এটা হচ্ছে যে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে কি ব্যাংক বলা হয়? আমাদের সরকারের ব্যাংক বলা হয়। তাহলে দেশের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্য মুদ্রা বাজার গঠন। আমাদের দেশের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে মুদ্রা বাজার গঠন, পরিচালন, নিয়ন্ত্রণকারী একমাত্র ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংকটি কি করবে? আমাদের মুদ্রা বাজার পরিচালন এবং নিয়ন্ত্রণ, মানি মার্কেট, এগুলো হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণ করবে কি? আর্থিক প্রতিষ্ঠানগুলো বা আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এগুলো মনিটরিং করবে, পরিচালনা করবে। এখন বাংলাদেশে যে প্রচলিত নোট আছে, আমাদের 3টা নোট হচ্ছে যে আমাদের সরকারি নোট, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এগুলো হচ্ছে কি আমাদের সরকারি নোট। আর আমাদের বেসরকারি নোট যেটাকে বলা হয়, বেসরকারি নোট বা ব্যাংক নোট বলা হয়, এই ব্যাংক নোট হচ্ছে যে আমাদের 60টা। এখন 200 টাকাটাও হচ্ছে যে কি আমাদের ব্যাংক নোট। এখন এটা, এই 200 টাকার নোটটাকে আমাদের মুজিব বর্ষ হিসেবে বের করা হয়েছে। এটা একটা বিশেষ নোট, মুজিব বর্ষ হিসেবে ছাপানো হয়েছে। এই নোট এবং মুদ্রার যে প্রচলন, তাহলে আমরা যে বিষয়টা আমরা বলছিলাম, দেশের নোট এবং মুদ্রা প্রচলনের কাজটি কার? কাজটি হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের। এটি অবস্থান কোথায়? মতিঝিলে অবস্থিত, তোমরা অনেকেই জানো। তারপরে যে এছাড়াও কি ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের কাজ নেই? অবশ্যই আছে। মুদ্রার মান সংরক্ষণ করা, এটি ব্যাংকের কাজ।
মুদ্রা বাজার পরিচালনা এবং নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে যে কার কাজ? আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজ। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, স্বর্ণমান সংরক্ষণ। স্বর্ণমান সংরক্ষণ হচ্ছে বাংলাদেশে যত ক্যাপিটাল আছে ওই ক্যাপিটালটাকে স্বর্ণের পরিমাপ করে আমরা হচ্ছে যে ওই অ্যামাউন্টের টাকা আমাদেরকে রিজার্ভ রাখতে হবে, এটা স্বর্ণের মাধ্যমে আমরা এটা কি সংরক্ষণ করে থাকি। তারপর হচ্ছে মূল্যস্তর আমাদেরকে স্থিতিশীল রাখতে হবে, ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করবে। এরপর হচ্ছে যে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে যে কার্যাবলীগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো ব্যাংক আমাদের আছে এই সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে যে আমরা কাকে জানি? আমরা সেন্ট্রাল ব্যাংকে জানি। এখন এই সেন্ট্রাল ব্যাংকের এটা হচ্ছে যে এদের ব্যাংকের তালিকাভুক্তিকরণ, এটাকে কী করবে? সেন্ট্রাল ব্যাংক করবেন। তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবককে সেন্ট্রাল ব্যাংক। তারপর হচ্ছে যে আমাদের নিকাশ ঘর হিসেবে কাজ করবে এবং হচ্ছে যে ব্যাংক গঠন এবং সম্প্রসারণ, এই কাজটি কী করবে? সেন্ট্রাল ব্যাংক করবে। এবং ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়েছে যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে। কারণ একটি ব্যাংক যখন অর্থ সংকটে ফেস করবে তখন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে তার যে জামানত আছে ওই জামানত থেকে সে ঋণ পাবে। বাংলাদেশ তাকে ঋণ দিয়ে সহায়তা করে তাকে দেউলিয়াত্ব থেকে তাকে উঠে নিয়ে আসবে, তাকে আবার সঠিকভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে সেন্ট্রাল ব্যাংক। তারপর ঋণ দান এবং তদারকি, অন্যান্য ব্যাংকগুলো যে ঋণ প্রক্রিয়া, ঋণের যে তদারকি, সেগুলোও কি পরিমাণ ঋণ দিতে পারবে একজন মানুষকে, ডিফল্টার যাতে না হয়, এবং কি পরিমাণ ঋণ দিয়ে তাকে হোল্ড করতে হবে, এই জিনিসগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ মনিটরিংটা করবে অন্যান্য ব্যাংকগুলোকে কে? সেন্ট্রাল ব্যাংক। তারপরে হিসাব নিরীক্ষণ, জমা সংরক্ষণ করবে, এই সব জিনিসগুলো। এভাবে বাংলাদেশে, এইভাবে পৃথিবীতে অনেকগুলো সকল দেশের সেন্ট্রাল ব্যাংক আছে। তোমরা এই বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো সম্পর্কে বইয়ের মধ্যে আছে, এই বই থেকে তোমরা এগুলো অবশ্যই জানবা যে ওখানে কি কথাগুলো উল্লেখ করা আছে, এবং হচ্ছে যে এই তথ্যগুলা অন্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কোন দেশের সেন্ট্রাল ব্যাংক কি, ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক কি, মায়ানমারের সেন্ট্রাল ব্যাংক কি, আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের নাম কি, তারপর হচ্ছে যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংকের নাম কি, বিভিন্ন রাষ্ট্রের এই সেন্ট্রাল ব্যাংকগুলো তোমরা নাম অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে। না হয় তোমরা কি জানবা না আসলে কি হচ্ছে না হচ্ছে। এখন তো বাংলাদেশ ব্যাংক কারেন্সি নিয়ে কাজ করে, মুদ্রা নিয়ে কাজ করে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা কি? আমাদের যে 1 টাকা 2 টাকা 10 টাকা এই যে এই টাকাগুলো, এগুলো হচ্ছে যে মুদ্রা, এগুলো নিয়ন্ত্রণের কাজ কি? চাইলে কি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাইতে পারবে? না। আমাদের জিডিপি, জিএনপি, এগুলো দিকে খেয়াল করতে হবে, এগুলোর উপর বেসিস করে আমাদের কি টাকা ছাপাইতে পারবে। চাইলে যে কেউ টাকা ছাপাইতে পারবে না। 1 টাকা 2 টাকা 5 টাকা এগুলো হচ্ছে কি সরকারি নোট। এটা হচ্ছে যে অর্থ সচিবের সিগনেচার থাকবে। আর যেগুলো ব্যাংক নোট বা বেসরকারি নোট, এগুলোর মধ্যে কার থাকবে? যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান যিনি গভর্নর থাকবেন তার নাম থাকবে। কথা বুঝে গেছে? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ANM হামিদুল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসেবে ছিলেন। এবং হচ্ছে যে বর্তমানে যিনি আছেন তিনি 12তম গভর্নর হিসেবে আছেন। তারপর হচ্ছে যে এই উপমহাদেশের মধ্যে একটা মুদ্রা আইন চালু আছে, সেটি 1835 সালে উপমহাদেশে এই আইনটি হচ্ছে প্রথম মুদ্রা আইন পাওয়া যায়। এবং কাগজি মুদ্রা চালু হয় কত সালে? যা লর্ড ক্যানিং হচ্ছে যে 1857 সালে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। কে চালু করেন? 1857 সালে লর্ড ক্যানিং নামে এক ভদ্রলোক ইংল্যান্ডের, তিনি প্রথম হচ্ছে যে এই কাগজি মুদ্রা চালু করেন। বাংলাদেশের প্রথম নোট চালু হয় 1972 সালে 4 মার্চ মাসে 1972 সালে 4 মার্চ হচ্ছে যে আমাদের দেশে প্রথম নোট চালু হয়। প্রথম বাজারে ছাড়া হয় 1 টাকা বা 100 টাকার মূল্যমানের নোট। বাংলাদেশে প্রথম কোন দুইটা নোট বাজারে আসে? সেটা হচ্ছে 1 টাকা এবং 100 টাকা। এই দুইটা নোট প্রথম আমাদের ইনিশিয়ালিতে আমরা কি আমাদের বাজারে আসে প্রথম। পরবর্তীতে পর্যায়ক্রমে হচ্ছে যে আমাদের এটা আসলে 2020 সালে আমাদের আসলে কোনটি? আমাদের 200 টাকার নোট। এর একটি মুজিব বর্ষ উপলক্ষে এটা আমাদের একটা বিশেষ নোট। কিন্তু বাংলাদেশে একমাত্র টাকা ছাপানোর দেশের নাম কি? সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন
বাংলাদেশ লিমিটেড চালু হচ্ছে যে 1989 সালে এই প্রতিষ্ঠানটি চালু হয়। এটির কাজ কি? বাংলাদেশে টাকা ছাপানোর কাজ। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি? এই বাংলাদেশে যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এইটার প্রথম কোন টাকাটা ছাপাইছে? তারা প্রথম কোন 10 টাকা নোটটা তারা কি ছাপায়? এই হচ্ছে যে আমরা ব্যাংকিংয়ের মুদ্রা ব্যবস্থাটা, বাণিজ্যিক ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং এবং বিনিময় ব্যাংক, আমরা এগুলো জানলাম। ইউনিট ব্যাংকিং এবং এক শাখা ব্রাঞ্চ ব্যাংকিংটা কি